আল্লাহ, আমার হাত। মায়ের তৎক্ষণাৎ উঠতে নেয়, কিন্তু আবার ঠাস করে পড়ে যায়। হায়াতের মনে হলো যেন একটা পাহাড় ভেঙে পড়েছে তার হাতে। ব্যথায় চোখ মুখ কুঁচকে এক প্রকার আত্মনাদ করে উঠল। মায়ের চমকে উঠল। চুপ! মায়ের তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো, নিজের শার্টের হাতা ঠিক করতে করতে রাগে গলায় বলল, ইউ ননসেন্স! আমার উপর এভাবে পড়লেন কেন? হায়াত তখনও মেঝেতে বসে নিজের কনই ডলছে। অবাক হয়ে বলল, আমি আপনার উপর পড়িনি, আপনি পিছলে আমার উপর পড়ছেন। আর আপনার বেয়াদব কুত্তাটা আমাকে কামড়াতে আসছিল। মাইদ অলিভারের দিকে তাকালো। কুকুরটা এক কোণে কুঁকড়ে আছে, ওর গায়ে হয়তো লেগেছে। মাইদ কর্কশ স্বরে বলল, জাস্ট শাট আপ! আপনি আমার এই ফ্লোরটা নোংরা করেছেন, এখন এটা ক্লিন করে বের হন এখান থেকে। হায়াত মনে মনে বলল, তার ছেলে লোক একটা, নিজে দোষ করেছে, এখন আমাকে যাচ্ছে। মায়েদ ওকে বসে থাকতে দেখে বলল, হোয়াট? আপনার নানির মাথা। হায়াত হনহনিয়ে চলে গেল কথাটা বলে। মায়ের তাকে কিছু বলল না, আর যেন সে আর কথা বাড়াতে চাইছে না। হায়াত জ্যোতি মাহিদ বাঁকা হয়ে নিজের কোমরের হাত থেকে চোখ খিচে ফেললে। খুব জোর লেগেছে। উফ! মায়েদ অলিভারের দিকে তাকায়, মাথাটা আলো হয়ে গিয়েছে বেচারার। মায়েদের হাত মুষ্টিবদ্ধ হয়। আপনাকে আমি এমন শাস্তি দিব মিস হায়াত, যে কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি ফুরিয়ে যাবে। মিস মুনমুন, কাঁদবেন না প্লিজ। আপনাকে তো বললামই যে আপনি আমার পিএ, কিন্তু একটা সমস্যা আছে। মুনমুন চোখ বড় বড় করে বলে, কি সমস্যা স্যার? আমার কি বেতন 10 লাখ হবে না? রোহিত বিষম খেলো। 10 লাখ? মুনমুন থতমত খেলো। রোহিত বলল, আপনাকে 1 লাখ দেওয়ার কথা ভাবতে পারি, বড় জোর। আর সমস্যাটা হলো, ভাইয়ার সামনে আপনাকে আমার গার্লফ্রেন্ড সাজতে হবে। মুনমুন মনে মনে ভাবলো, 1 লাখই অনেক। আর গার্লফ্রেন্ড সাজলে যদি 1 লাখ পাওয়া যায় তবে মন্দ কি? হায়াতকে বললে ও তো খুশিতে নাচবে। সে মুখটা একটু করুণ করে বলল, স্যার আপনি যা বলবেন তাই করব, শুধু টাকাটা সময় মতো দিলেই হবে। আমার স্বামীর আত্মা শান্তি পাবে তাহলে। রোহিত নিজের কপালে 2 আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে ভাবলো, এ মেয়ে কি পাগল নাকি? স্বামীর আত্মা শান্তির জন্য গার্লফ্রেন্ড সাজবে? পর মুহূর্তে রোহিত কি ভেবে বলল, কালকে আপনার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসবেন তো। কি? রোহিত তার দিকে তাকালো। হোয়াট? নো, না, কিছু না। আপনি এমনভাবে চমকালেন যেন আপনার হাজবেন্ডই নেই। মুনমুন প্রত্যুত্তর করে না। রোহিত রাশভরি স্বরে বলে, মিথ্যা বলার আমার সবচেয়ে অপছন্দ। একটু সামনে থাকবেন মুনমুন। মুনমুন একটা শুকনো ঢোক গেল। এখন কি হবে? হায়াত মায়েদের রুম থেকে বেরিয়ে সোজা ওয়াশরুমে গিয়েছিল। তার রাগ হচ্ছে নিজের উপর। কেন সে ওই কাগজে সাইন করতে গেল? এখন 10 বছর বিনা বেতনে খাটতে হবে। ছ্যা! হঠাৎ সেখানে লুনা প্রবেশ করলো। সে হায়াতকে দেখে তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, শুনো মেয়ে, এ অবশ্যই টিকতে হলে একটু স্মার্ট হতে হয়। এই বস্তা মার্কা পোশাক পরে বিয়ে হওয়া যায় না। হায়াত লুনাকে আপাদ মস্তক দেখে নিয়ে শান্ত গলায় বলল, আপু, বস্তা তো আলুর হয়, আমি তো মানুষ। আর এই অফিসে টিকতে চাইছি কি? আমি তো চাই এখান থেকে চলে যেতে। যদি পারেন তাহলে প্লিজ স্যারের কাছে আমার নামে কুটনামি করবে, যেন আমাকে বের করে দেয়। আই রিকোয়েস্ট ইউ। লুনা যেন ব্যবসায়িকা খেলো। হায়াত একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। লুনা বিড়বিড় করে বলল, পাগল নাকি? আজকে শিডিউল বলুন। লুনা তার ডায়েরিটা বের করে বলতে লাগলো, স্যার আজকে দুপুর 2টায় আরএস কোম্পানির সিইওর সাথে আপনার একটা মিটিং আছে, সেখানে লাঞ্চ করবেন আজ। আর এরপর আজ সন্ধ্যা 7টায় একটা পার্টি আছে। মায়ের কপাল খুঁজকে প্রশ্ন করলো, কিসের পার্টি? লুনা গদগদ হয়ে বলল, স্যার আপনি যে আজকে 70 কোটি টাকার একটা ডিল করতে যাচ্ছেন সেটার সেলিব্রেশন পার্টি আর কি। মাহিদ বলল, ডিলটা এখনো পাইনি। আমরা জানি স্যার, আপনিই পাবেন, এটা আমাদের পার্সোনালি আমার বিশ্বাস। লুনা একটু লাজুক হেসে বলল। মাহিদ বিনিময়ে কোনো উত্তর দিল না। ল্যাপটপে কী সব টাইপ করেই চলছে। লুনা একটা হতাশার শ্বাস ছাড়ল। বুঝতে পারলো তার কাজ শেষ। তাই মাহিদ গেট আউট বলার আগে সে বেরিয়ে গেল। নিজের ডেস্কে যাবে তার আগে হায়াতকে চোখে পড়ল তার। মেয়েটাকে একগাদা কাজ দিয়ে দিয়েছে সে, নিজেরটাও পারলে ওকে দিয়ে করিয়ে নিচ্ছে। মনে মনে কুটিল হাসি লুনা। হায়াতের এদিকে নাজেহাল অবস্থা। লুনা একগাদা ফাইল দিয়ে সেগুলো রিচেক করতে দিয়েছে তাকে। হায়াত আসলে কি যে রিচেক করবে সেটা বুঝতে পারছে না। একটু বুঝে দিল তো পারত। হাই! হঠাৎ একটা পুরুষালী কণ্ঠস্বর শুনে খানিকটা ভরকে গেল সে। পিছনে তাকালো। ছেলেটাকে একবার নিচ থেকে উপর দেখলো সে। কালো প্যান্টের সাথে সাদা শার্ট ইন করে পরা একটা ছেলে। হায়াত মুচকে এসে বলল, জি বলুন। ছেলেটা হায়াতের পাশে একটা চেয়ার নিয়ে বসলো উৎফুল্ল চিত্তে। হায়াতের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি পিয়াস, তুমি? হায়াত হ্যান্ডশেক করলো না, এমনিতে বলল, আমি হায়াত, নিউ জয়েন করেছি আজ। পিয়াস এসে বলল। হাতটা সরে নিল সে। এক ভ্রু উঁচু করে বলল, ইন্ট্রোভার্ট। হায়াত একটু হেসে বলল, ওই আর কি। পিয়াস হেসে ফেললো শব্দ করে। বলল, তুমি মোটে ইন্ট্রোভার্ট না হলে সেদিন স্যারকে ওইসব বলে দৌড় দিতে পারতে না। হায়াত একটু লজ্জা পেল এই বেলায়। সে তো ভেবেছিল এই কোম্পানির সীমানা আর কোনোদিন পা রাখবে না, তাই তো অমন করেছিল। বেশ হায়াতকে একটু ইতস্তত করতে দেখে বলল, আরে কুল ব্যাপার না ওসব, যাই হোক তুমি কোন পোস্টে জয়েন করেছো? হায়াত ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, লুনা ম্যামের পিএ হিসেবে। কি? হায়াত তুমি তো শেষ। হ্যাঁ বুঝতে পারছি আমি সেটা। পিয়াস বলল,
এই লুনা মেয়েটা একটা বজ্জাত মেয়ে, মানে বজ্জাত বসার একটা বজ্জাত বিয়ে। তোমার আগে কত মানুষ যে এই পোস্টে জয়েন করেছিল, সবাই এর অত্যাচারে ভেগেছে। হাজান একটু ভয় পেল পিয়াসের কথা শুনে, সে তো ভাগতেও পারবে না। তুমি কয়দিন থাকো সেটা দেখার বিষয় এখন। মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন পিয়াজের বাচ্চা? হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে হায় তাকালো সেদিকে। মেয়েটা পরনে খয়েরি রঙের শার্ট আর কালো রঙের একটা প্যান্ট, স্ট্রেট করা চুলগুলো ছেড়ে রাখা যা তার পিঠ ছুঁয়েছে। নাম ভেঙ্গামিনা, রিয়ানা। রিয়ানা তার কথা পাত্তাই দিল না। সে একটা মুচকি হাসি দিয়ে তার হাত বাড়িয়ে দেয় হায়াতের দিকে। হাই, আমি রিয়ানা। হায়াত এবারে তার হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে, আমি হায়াত। বেশ হতভম্ব হলো। পরক্ষণে ব্যাপারটা বুঝলো সে, এমন মেয়েও আছে আজকাল যুগে। অবাক করা বিষয়। নাইস নেম। রিয়ানা মুচকে এসে বলল, তার এক হাতে কফি মগ। সে বলল, তোমার বয়স অনেক কম মনে হচ্ছে, বলো তো কি খাও তুমি? হায়াত একটু রয়েসে বলল, আমার বয়স কমই, 20 চলছে। হোয়াট? রিয়ানা আর পিয়াস দুজনই চেঁচিয়ে উঠল। অমনি পাশের ডেস্কের কয়েকজন তাদের দিকে তাকালো। রিয়ানা তাদের দিকে তাকিয়ে একটু হাসি বলল, সরি গাইস। হাতের কাছে এদের দুজনকে বেশ ভালো মনে হলো, তাই সে তাদের সবটা বলতে লাগলো। রিয়ানা একটা চেয়ার এনে বসলো। নিজেদের কাজকর্ম ফেলে তারা হাতে স্টোরি শুনতে লাগলো। বলা শেষ হতে পিয়াস অবাক স্বরে বলল, ওই ডাইনির পিএ হিসেবে 10 বছর, তাও আবার বিনা বেতনে? রিয়ানা বলল, মাইচার অনেক ডেঞ্জারাস একটা পাচ্ছন। আর হৃৎপিণ্ড বুঝো, ওই অলিভার হচ্ছে তার হৃৎপিণ্ড। তোমাকে সার জব্দ করতে এই ব্যবস্থাটা করেছে। হাত ফোঁস করে শ্বাস ছাড়লো। এখান থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? রিয়ানা একটু ভেবে বল, আছে। পিয়াস ভূ কুচকায়। হায়াত উৎসাহ নিয়ে বলল, কি? ওই পেপারগুলো যদি পাওয়া যায় তাহলে সম্ভব। ফাউল আইডিয়া। পিয়াল বলল কথাটা। রিয়ানা বলে, তাহলে তুই আইডিয়া দে। পিয়াল ভাব নিয়ে বলল, নাকাজাকা আইডিয়া আছে আমার কাছে। এরপরে একটু নিচু হয়ে ফিসফিস করে বলল, খুন করে ফেলো মাহিত স্যারকে। রিয়ানা পিয়াসের মাথায় চাটি মারে। হায়াত ফিক করে হেসে ফেলে। পিয়াস মাথা ডলতে ডলতে বলে, মাথায় মারবি না রিয়ানা। কথাটা শেষ হতে রিয়ানা আবার মারে। মেরে বলে, কি করবি তুই? পিয়াল বলে উঠলো, তোর লিপস্টিক খেয়ে ফেলবো। হায়াত প্রথমে হাসলো, পরে চুপ হয়ে গেল কথাটা মানে বুঝতে পেরে। রিয়ানা চোখ রাঙালো। পিয়াস ঠোঁট চোকা করলো। অমন সময় মিস্টার পিয়াস আহমেদ অ্যান্ড মিস রাইমা, রিয়ানা। মাইসা জানিয়েছেন আপনাদের এই মাসে বেতন থেকে 10,000 টাকা কাটা হয়েছে। অফিস টাইম কাজ ফেলে আড্ডা দেওয়ার জন্য। লুনা কথা শুনে পিয়াস আর্তনাদ করে উঠল, হোয়াট দ্য ফাক? না। রিয়ানা বিরক্তিতে সসূচক শব্দ করলো। হায়াতের খারাপ লাগলো, তার জন্য এদের ক্ষতিটা হলো। একটু না আড্ডায় দিয়েছে, তাই বলে 10,000 কেটে নিবে? শালা জানুয়ারি মাস। কিন্তু মায়ের জানলো কিভাবে যে তারা আড্ডা দিচ্ছে? রিয়ানা বোধহয় বুঝলো হায়াতের মনের কথাটা। ওই যে সিসিটিভি ক্যামেরা। রিয়ানা কথা শুনে হায়াত তাকালো উপরের দিকে। এরপর করুণ স্বরে বলল, সরি, আমার জন্যই আপনাদের। আরে বাদ দাও তো। রিয়ানা বলল কথাটা। পিয়াস মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছে। হায়াত তখনও বলল, আজ আমি আপনাদের লাঞ্চ ট্রিট দিব। সত্যি? পিয়াস উচ্ছ্বাস নিয়ে বলল। হায়াত মুচকে এসে মাথা ধুলায়। রিয়ানা বলল, কোনো দরকার নেই, ট্রিট মানে টাকা অপচয়। না আপু প্লিজ, আমার জন্য আপনাদের আজ এই ক্ষতিটা হলো। ট্রিটটা অ্যাকসেপ্ট না করলে রাগ করবো আমি। রিয়ানা কিছু বলতে গেলে পিয়াস বলল, আরে মেয়েটা এত করে বলছে, মানা করিস না তো। রিয়ানা চোখ পাকিয়ে তাকায়। এরপর বলে, আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট। আমি উল্টাপাল্টা ব্যাপারে টাকা অপচয় পছন্দ করি না। হায়াত হেসে বলল, আচ্ছা আপু। রিয়ানা উঠে চলে গেল। বেশ বসেই রইল। তোমার চোখে এত ডার্ক সার্কেল কেন? রাত জেগে প্রেম করো? হাত কিছু বলতে নিবে অমন সময় আবার লুনা এলো। মিস্টার পিয়াস, আপনার এই মাসে পুরো বেতনটা কেটে নেওয়া হয়েছে। করুন আর গল্প। হুঁ। পেশে যেন একটা মিনি হার্ট অ্যাটাক হলো। আত্মনাদ করে উঠলো জোরে, না স্যার, আমার কাজটা কি আসলে? মনে কথা শুনে রোহিত ফোন থেকে চোখ সরায়। বলল, আপনার আহামরি কাজ নেই, আমার সাথে ঘুরবেন, খাবেন, এইটুকুই। এ তো খুব আরামের চাকরি। রোহিত হাসলো, আপনার কপাল ভালো তাই আমার চোখে পড়ছেন। জি স্যার, আমিও তাই মনে করি। মনমন মিষ্টি এসে বলল। রোহিত মুগ্ধ হয়ে সে হাসি দেখে, উফ, মেয়েটা চোখ ধাঁধানো সুন্দর। রোহিতের মনটা বল উঠল, ইস, এমন একটা মেয়ে যদি আমার বউ হতো। স্যার, আমি কি তাহলে আজ চলে যাব? রোহিত ভাবনা থেকে বের হয়। বলে উঠল তৎক্ষণাৎ, না। মনমন বলল, কি করবো তাহলে স্যার? রোহিত একটু ভেবে বলে, আসেন আমরা লুডো খেলি। রোহিত দাঁড়িয়ে পড়লো। সোফার দিকে যেতে যেতে বলল, কি ক্রিকেট খেলার কথা তো বলিনি। লুডোই খেলবো, নো টেনশন। মুনমুন বুঝতে পারলো না রোহিতের কথার মানে। রোহিত মুনমুনকে বসে থাকতে দেখে বলল, কেমন করে হেসে পড়ল, খেলা দেরি হয়ে যাচ্ছে, আসুন। মুনমুন ফস করে শ্বাস ছেড়ে গেল। তোমাকে স্যার ডাকছে। হায়াত মাত্র বিরিয়ানির প্যাকেটটা খুলেছিল, তখন লুনা এসে কথাটা বলল। সে হাতে চামচটা দিয়ে পিটাতে চাইলে লুনাকে। রিয়ানা বলল, কিন্তু এখন তো লাঞ্চ টাইম, সো হোয়াট? হায়াত বিরক্ত হলো বেশ। ধপধপ করে শব্দ করতে করতে চলে গেল সে। লুনা তার যাওয়ার দিকে তাকালো, এরপর বিরিয়ানির দিকে। সো সরি হায়াত। হাতে বিরিয়ানির প্যাকেটটা নিতে গেলে পিয়াস বলল,
ওটাতে হায়াত থুতু দিয়ে গেছে। আপনি চাইলে খেতেই পারেন। লুনা কপাল কুঁচকে বলল, কখন দিল? আমি তো দেখলাম যে মাত্র খুলছে। পিয়াস একটু হেসে বলল, ও ও দেয়নি। ওয়েট, থু থু থু, এই যে আমি দিলাম এখন। লুনা তার হাত সরিয়ে ফেললো। রাগে গজগজ করে আঙ্গুল তুলে বলল, মিস্টার পিয়াস, আপনাকে আমি বেতন কাটবেন? লুনা রাগে গজগজ করতে করতে চলে গেল। রিয়ানা ফিক করে হেসে ফেললো। পিয়াস ওর মুখটা বিকৃতি করে লুনাকে ভেঙায় একটু। এরপর নিজের বন্ধ করা প্যাকেটটা হায়াতের জায়গায় রেখে হায়াতেরটা সে নেয়। রিয়ানা বলল, লুনা ম্যাম এতটা ছোট লোক মার্কা কেন আল্লাহ জানে। প্রত্যেকবার নিজের পিয়ার খাবার কেড়ে নিয়ে নিজে খায়। এই লুনার একদিন ভুনা না করলেই নয়। রিয়ানা হেসে ফেলল। পিয়াসের দুই চোখের বীজ যেন এই লুনা, অবশ্য সবারই। মেয়ে কামিন স্যার? ইয়াস। হায়াত ভেতরে প্রবেশ করলো। মায়ের সাথে সাথে বলল, অলিভার খাবে এখন। হায়াত প্রশংসক দৃষ্টিতে তাকে, অলিভার খাবে তো সে কি করবে? নাচবে? মায়ের তখনই গুরুগম্ভীর স্বরে বলল, খাওয়া ওকে। ওয়েট, আমার মাথাটা খুলে নেই। মায়ের ল্যাপটপ থেকে দৃষ্টি সরে তার দিকে তাকালো। হোয়াট? হায়াত চিপে চিপে বলল, আমার মাথাটা খাবে বলেই তো আমাকে ডেকেছেন, তাই না? শাট আপ। গজ উঠলো মাহিত। হায়াত খানিক কেঁপে উঠলো। মস্কার করছে আমার সাথে? হায়াত শুধু ফুসফুস করতে লাগলো। মাহিত বলে উঠলো, 1 মিনিটের মধ্যে ওকে খাইয়ে আমার চোখের সামনে থেকে দূর হবে। হায়াত মনে মনে বলল, আপনি আপনি বলা শেষ। বেলানাতি কোথাকার। আসল শব্দটা বলতে পারলে শান্তি পেতাম। হায়াত টেবিলের দিকে তাকাতে দেখতে পেল ডগ ফুড আর প্লেট। সে তা নিয়ে অলিভার কাছে এগিয়ে যেতে লাগলো। একটু দূর থেকে প্লেটটা দিতে নিল। মাহিত বল উঠলো, ওর মুখের সামনে এনে দিয়ে যাও। হায়াত চশে শব্দ করে আল্লাহ আল্লাহ করে ওর মুখের সামনে কাঁপা কাঁপা হাতে প্লেট এনে রাখতে যাবে, অমন সময় অলিভার হঠাৎ ঘেউ করে উঠলো। হায়াত বয়ে প্লেট হাওয়ায় বাসে অলিভারের মাথায় থাপ্পড় মেরে পিছে যেয়ে বসে। এরপর নিজের হাতের আঙুল গুনতে থাকে। যখন দেখলো সব ঠিক আছে তখন সে স্বস্তির শ্বাস ছাড়ে। এদিকে থাপ্পড় খেয়ে অলিভার যেন হতভম্ব। তবে অলিভার আগের চেয়েও ক্ষেপে গেল এবার। সে হঠাৎ খেগো করে হায়াতের উপর ঝাঁপিয়ে পড়তে লাফ দিতে চাইল। হায়াত ভয়ে চোখ খিচে ফেলে। না। কিছুক্ষণ বাদেও যখন নিজেকে অক্ষত অনুভব করলো তখন পিটপিট করে তাকালো। অলিভার হিংস্রভাবে ঘেঘেউ করছে তার দিকে তাকিয়ে, তবে তার কাছে আসতে পারছে না। হায়াত মাহিদের দিকে তাকালো, দেখলো সে অলিভারের বেলটা ধরে রেখেছে। তখন বেশি এলো এক বরফ শীতল স্বর, বেরিয়ে যাও। হায়াত উঠলো না। মাহিত বেলটা হালকা করতে অলিভার এগিয়ে যেতে নিলে হায়াত লাফিয়ে উঠলো। এরপর আর 1 সেকেন্ডও অপেক্ষা না করে দৌড় দিল। মাহিত অলিভারের মাথা হাত বুঝিয়ে দিল, শান্ত হ। অলিভার ফুঁসতে লাগলো। মায়ের চেহারা হেলান দিয়ে চোখ বন্ধ করলো। স্টুপিড গার্ল, অফিস ছুটি হয়েছে সবে মাত্র। হাতের অবস্থা না যায়, কোমর ব্যথায় টনটন করছে, হাতটা ব্যথায় যাতা অবস্থা। সে সবকিছু গুছিয়ে উঠে দাঁড়ালো। রিয়ানা আর পিয়াসের সাথে দেখা হলো। পিয়াস দেবদাসের মতো মুখ করে রেখেছে। হাত পুনরায় তাকে বলল, সরি ভাইয়া। পিয়াস ওদিকে তাকালো। এরপর বলো, রাখো তোমার সরে। এটা বলো তুমি খুনটা কবে করবে? হায়াত ভরকে বলে, জি। রিয়ানা পিয়াসের বাহুতে থাপ্পড় মারে। পিয়াস কাঁদো কাঁদো স্বরে বলে, আমি খেলবো না। স্যার, আমার পুরো বেতনটা কেন কাটলো? তুই যাওয়ার পর জাস্ট 2 সেকেন্ডই তো ছিলাম ধরতে গেলে। রিয়ানা বলল, বেশ হয়েছে, তুমি এর কথা ধরো না তো হায়াত, তুমি যাও। হায়াত অনুতপ্ত। সে আবার সরি বলে চলে গেল। গ্রাউন্ড ফ্লোরে আসতেই মুনমুনের সাথে দেখা হল তার। মুনমুন তাকালো হায়াতের দিকে। দুজনের বিধ্বস্ত চেহারা। মুনমুনের কাছে যেতেই সে বলল, বেতন 1 লাখ ফিক্সড হয়ে গেছে। বেপ্পি, কিন্তু একটা সত্য দিয়েছেন স্যার। হায়াত চোখ কপালে তুলে বলে, 1 লাখ কি করে? আর সত্যটা কি? মুনমুন শুকনো ঢুক গিলে বলল, আমাকে রোহিত ছাড়া গার্লফ্রেন্ড সাজতে হবে মায়ের ছাড়ার সামনে। তার কথা বলতে বলতে হাঁটছিল। এন কথা শুনে হায়াত থমকে দাঁড়ালো। এরপর হাসতে হাসতে রাস্তার মাঝখানে বসে পড়লো। কসম, তুই একটা জেনুইন মাল মুন। এলি বিধবা সেজে আর অফার পেয়ে গেলি স্যারের গার্লফ্রেন্ড হওয়ার। আর আমাকে দেখ, চুরোপুটি হয়ে জুতা পরিষ্কার অফার পাচ্ছে। শেষে লাইনটা বলে মেকি কান্না করলো। ঠিক তখনই একটা কালো রঙের ওডি কার এসে তাদের সামনে থামলো। জানালার কাছ নামাতে দেখা গেল মায়েদের সেই পাথর মুখটা। রাস্তার মাঝখানে তামাশা করা কি আপনার স্বভাব? গেটের সাইড। হায়াত হাসি থামে উঠে দাঁড়িয়ে ধুলো ছাড়লো। বিড়বিড় করে বলল, আইসে আমার জমিদার, রাস্তার মালিক সেজে বসে আছে। মায়ের গাড়ি স্টার্ট দিয়ে চলে যেতে নিয়েও থামলো। মুনমুনের দিকে ঘুরে তাকালো। পরক্ষণে তার কপাল কুঁচকে যায়। পরপরে হায়াতের উদ্দেশ্যে সে বলল, আগামীকাল ঠিক সকাল 8টায়। 1 মিনিট দেরি হলে আপনার ওই দান করা শ্রম দ্বিগুণ হয়ে যাবে। গাড়িটা যেতে হায়াত মুখ ভেঙচি কাটলো। কিন্তু তার মনে তখন অন্য চিন্তা। আগামীকাল কি সত্যি তার নরক গুলজা শুরু হতে যাচ্ছে? পাশে মুনমুনের দিকে তাকাতেই ভয় একটা লাফ মারলো হায়াত। ও আল্লাহ গো! মুনমুন চোখ টেরা করে নাক ফুলে ডেবলার মতো দাঁত বের করে রেখেছে। হায়াত চেঁচাতে ও নিজেকে ঠিক করলো। এরপর হেসে ওকে কিছু বলতে যাবে তখন দেখলো সামনে রোহিত দাঁড়িয়ে। বেচারা থমকে গেছে মুনমুনের এই রূপ দেখে। মুনমুন ভেবাচাকা খেলো। এটা তো না হলো পারতো।
অরুণ, তুমি কি করে পারলে বিয়ে করতে? তুমি তো আমাকে ভালোবাসতে। এতই ঢুঙ্কো তোমার ভালোবাসা। যদি আমাকে নিজের করতে পারবেই না, তাহলে কেন আমার জীবনটা ধ্বংস করে দিলে? কেন আমাকে ওই দিন এত আপন করে নিয়েছিলে? তুমি তো জানতে যে আমি মা হতে চলেছি, আমাদের সন্তান আসতে চলেছে, তাহলে কেন বিয়ে করলে তুমি? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে কখনো আমার হাত ছাড়বে না। আই হেট ইউ অরুণ, আই হেট ইউ। ঘৃণা করি তোমার মতো পুরুষকে আমি। তোমার জন্য আজ আমার গায়ে এই কলঙ্কের দাগ লেগেছে। আমি আল্লাহর কাছে খুব করে চাইবো যেন তোমার ঘরে একটা মহিলা হালাদা জন্মায়। তখন তুমি বুঝবে আজকে আমার এই অবস্থাটা। আজকে আমার আর আমার এই সন্তানের গায়ে তোমার জন্য কলঙ্ক লেগেছে। আই এন্ড ফরগিভ ইউ অরুণ। তোমার জন্য আজ আমাকে সুইসাইডের মতো জঘন্য পদক্ষেপ বেছে নিতে হচ্ছে। কিন্তু আমি তো বাঁচতে চেয়েছিলাম, সুন্দর একটা সংসারে স্বপ্ন দেখেছিলাম। তুমি তো দেখিয়েছিলে আমাকে সেই স্বপ্ন, তাহলে মাঝপথে কেন হাত ছেড়ে দিলে? আমি তোমাকে ক্ষমা করব না অরুণ চৌধুরী। সুখের আশা তোমার জালে পুড়ে ছারকার করে দিক। আবার এই চিঠিটা নিয়ে বসেছিস। ভাইয়ের কথায় ফিচার হাসলেন অরুণ চৌধুরী। চোখ বুজে মাথাটা এলেন দিয়ে সোফায়। মারিচ চৌধুরী ক্ষিপ্ত হয়ে সোফায় বসেন। আর কত অরুণ? তোর একটা এত বড় ছেলে আছে, একটা মেয়ে আছে, এখনো তুই সেই। আজ ওর মৃত্যুবার্ষিকী, কিন্তু কপাল দেখ, ওর কবরটা কোথায় তাও আমি জানি না। বরুণ চৌধুরীর চোখ মুখ শক্ত করে বলে, তুই এবার এসব থেকে বের হ অরুণ। অরুণ চৌধুরীর চিঠিটা খামে ভরে টেবিলে রাখলেন। ওর অভিশাপ লেগেই গেল। ভাইজান, সুখের আশা আমাকে জালে পুরে সত্যি সরকার করে দিল। বরুণ চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রাখলেন। আমি তো ওর ক্ষতি চাইনি ভাইজান। বিয়েটা আটকাতে আমি কি কম চেষ্টা করেছিলাম? মেজো ভাইজান না সেদিন বিয়ের আসর থেকে পালাতেন, আর না বাবা আমাকে কসম দিতেন বিয়ের জন্য। আমি আমি অজান্তে খুনি হয়ে গেলাম ভাইজান। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ হলো। অরুণ চৌধুরী চোখের কোণের পানি মুছলেন। বাবা, তুমি কাঁদছো? অরুণ চৌধুরী তাকালেন দরজার দিকে। হুইল চেয়ারে বসা একটা মেয়ে, পরনে গোলাপি রঙের একটা থ্রি পিস। সে একা হুইল চেয়ারে ঠেলে অরুণ চৌধুরীর কাছে এলো। কি হয়েছে বাবা? অরুণ চৌধুরী মিথ্যা হাসার চেষ্টা করে বলেন, কই মা, কিছু হয়নি তো। চোখে কি যেন পড়েছিল। তুমি একা আসতে গেলে কেন? শেফালি কোথায়? অরুণ চৌধুরী বলে উঠলেন, তা না মা, তোমাকে না বলেছি একা একা চলাফেরা করবে না, যদি কোনো বিপদ হয়। তা না হেসে বলল, ওভার থিঙ্কিং করো তোমরা আমাকে নিয়ে। আমার এভাবে চলতে অসুবিধা হয় না। অরুণ চৌধুরী বড্ড মায়াবরে দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। মেয়েটার আজ এই অবস্থার জন্য তার নিজেকে দায়ী মনে হয়। আজ থেকে 15 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে এমনটা হয় তান্নার সাথে। সে অ্যাক্সিডেন্টে নিজের স্ত্রীকে হারিয়েছেন তিনি। সে দুর্বিষহ দিনের কথা মনে পড়তে গায়ে কাটা দিয়ে উঠে তার। বাবা, পাবনা থেকে বেরিয়ে আসেন ভদ্রলোক। জি মা। তান্না হঠাৎ গাল ফুলিয়ে বলল, আজকে শপিং এ নিয়ে যাওয়ার কথা। অরুণ চৌধুরী বললেন, কিন্তু আমার তো আজকে একটা কাজ আছে মা। তা না মন খারাপ হবে দেখে বরুণ চৌধুরী বলেন, ঘরে জোয়ান ছেলে থাকতে তুমি এর মতো বুড়োকে নিয়ে টানা হেঁচড়া করছো? তা না কপাল কুঁচকে বরুণ চৌধুরী বলেন, মারিদ না হয় অফিসে, কিন্তু মারিদ কোথায়? মারিদ, আই মিস ইউ বেব, নাও গিভ এ কিস। আধারে মোড়া একটা রুম। দিনের আলো পর্দা গলিয়ে যেন ভিতরে আসতে পারছে না। তবে যতটুকু আসে ততটুকুতে দেখা গেল এক বলিষ্ঠবান পুরুষকে, যার কানে এয়ারবাডস আর হাতে সিগারেট, মাথার সোফা এলিয়ে দেওয়া। ফলে উপাস থেকে কিছু বলার আগে দরজায় বিকট শব্দ হলো, এই হতচ্ছাড়া, এই দরজা খোল। মারিদের ভ্রুদয় কুঁচকে আসে। এমন সময় তাকে ডিস্টার্ব করায় সে বড্ড বিরক্ত বোধও করলো। সে জানে এত সাহস তার বাপ ছাড়া আর কারোর হবে না। সে দুদিকে ঘাড় বাঁকালো। মটমট করে হাড়ে শব্দ হলো। সে উঠে দাঁড়ালো। পরনে তার কালো ট্রাউজার আর সেন্ডু গেঞ্জি। দরজা খুলতে বাবার রাগে চেহারা সম্মুখীন হলো সে। মন ভদ্রের বিপরীত শব্দের মতো আচরণ করার কারণটা জানতে পারি আমার সম্মানিত জন্মদাতা। বরুণ চৌধুরী এহেন কথা শুনে হা হয়ে বললেন, তুমি আমাকে অভদ্র বললে? মারি তাকে কিছু বলো না। ফোনের ওপাশে ব্যক্তিকে অনেকটা আদর স্বরে বলো, গিভ মি 2 মিনিটস, রাগ করো না সোনা। ওকে। মারিদ একটু হেসে কলটা কেটে দিল। বরুণ চৌধুরী উদ্ভুত চোখে তাকালেন। নির্লজ্জ ছেলে একটা। বাপের সামনে কিছু বলছো দেখো। এদিকে মুহূর্তে মারিদের গলার স্বর চেঞ্জ হয়ে গেল। যা এতক্ষণ নমনীয় শোনাচ্ছিল তা মুহূর্তে এখন কোটেরে পরিণত হয়েছে। মঞ্জুরও ভয় করেছে বিরক্তিরা। কি সমস্যা, চালাচ্ছ কেন? বাপের সাথে কথা বলতে গিয়ে অমনি স্বর চেঞ্জ হয়ে গেল। কি সমস্যা জিজ্ঞাসা করছো আমাকে? মারিদ বিরক্তবোচক অসহযোগ শব্দ বের করলো। তো এখন তোমাকে জান সোনা বলে ডাকতে বলছো? আচ্ছা ঠিক আছে। মুহূর্তে মায়ের ঢং করে বলতে লাগলো, বলো সোনা, চালাচ্ছ কেন আমাকে এভাবে? বলো না ডার্লিং। বরুণ চৌধুরী পেছন সরে চোখ মুখ শক্ত করে ফেললেন। চুপ করে বেয়াদব ছেলে, দুইটা হারামজাদার জন্ম দিয়ে গেছে তোমাদের মা। একজন তো কথাই বলে না আমার সাথে, আরেকজন কথা বলে লজ্জায় ফেলে দেয় আমাকে। মাঝে ঠোঁট চেপে হাসে। বরুণ চৌধুরী জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বললেন, যে জন্য ডেকেছে সেটা শোনো। থানা শপিং এ যাবে, নিয়ে যাও ওকে। আজ তো আর হসপিটাল যাবে বলে মনে হচ্ছে না। মাটির সঙ্গে সঙ্গে বল উঠলো, আমি পারবো না, রোহিতকে বলো।
ও অফিসে? কি? মারিত অবাক হয়ে বলল কথাটা। রোহিত পরপর 2 দিন অফিসে গেছে, এটা কিভাবে সম্ভব? মারিত অবাক হয়ে সপ্তম আসমানে যেন। বরুণ চৌধুরী বললেন, অবাক হওয়ার কি আছে, ছেলেটা নিজের কেরিয়ারে গুছিয়ে নিচ্ছে। কথা তো সেটা না, কথা হলো ওর ব্রেনটা মাটি থেকে তুলে তো কেউ দিয়েছে, সেটা কে? বরুণ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে রইলেন। সে আর কথাই বলতে চাইলো না এর সাথে। চলে যেতে যেতে বলল, রেডি হয়ে নিচে নামো, তা না ওয়েট করছে। মারিত কিছু বলল না, সে এখনো হিসাব মিলাচ্ছে ব্যাপারটা। আপনি 10 মিনিট লেট। হায় ডুলু ডুলু চোখে তাকে মাহিদের দিকে। ঘুম থেকে উঠেই দেখে 7:45 বাজে, অথচ তাকে 8টা বাজে আজ থাকতে বলেছিল। অবশ্য দেরি তো হবেই উঠতে, রাতভর কোরিয়ান ড্রামা দেখেছে 2 বান্ধবী। হায়াত হাওয়ার বেগে উঠে ব্রাশটা কোনো মতো করে আবায়া আর হিজাব পরে দৌড়। হিজাবের অবস্থাও বাজে, কোনো প্যাচে এসেছে আর কি। কপাল ভালো রিক্সা পেয়ে গিয়েছিল। এসে শুনে মায়ের ডেকেছে তাকে। এরপর এখন সে মায়েদের কেবিনে। সে খুব চেষ্টা করছে তার চোখ জোড়া খোলা রাখার, তবে মনে হচ্ছে না সে সফল হবে। হঠাৎ মুখে কিছু আসছে পড়ায় হাত চমকে উঠে আত্মনাদ করে উঠে। হাত আপনা আপনি মুখে চলে যায় তার, মুখটা জ্বলে যাচ্ছে পুরো। মায়ের তার হাতে থাকা গরম কফিটা ছুঁড়ে মেরেছে। হায়াতের চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। আহ আল্লাহ, আমার ফেস, আহ। মায়ের কঠোর স্বরে বলে উঠলো, আপনি 10 মিনিট লেট করে এসে আবার আমার সামনে দাঁড়িয়ে ঘোড়ার মতো ঘুমাচ্ছেন? আপনাদের সাহস কত বড়? হাত ভেজা নয়নে মাহিতির দিকে তাকায়। মায়েদের ভেতর যেন শান্তি সুর বয়ে গেল হায়াতের চোখে পানি দেখে। তবে ভেজা চোখে আড়ালে রাগটা মায়ের বেশ উপলব্ধি করতে পারলো, যা তার রাগকে বাড়িয়ে তুললো। একটা ফাইল হায়াতের দিকে ছুঁড়ে মেরে বলল, আপনাকে রিচেক করতে দিয়েছিল না কাল এই ফাইলটা? কি রিচেক করেছেন? হ্যাঁ, এখানে একটা পেপার মিসিং কেন? আপনার কাছে কি বিজনেসটা ফানি মনে হয় মিস হায়াত? হায়াত হাত মুষ্টিবদ্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল। অলিভারের দিকে তাকাতে হায়াত হতভম্ব হলো। এই প্রথম, হ্যাঁ এই প্রথম হায়াত কোনো কুকুরকে হাসতে দেখলো। রাগ সপ্তম আসমানে চড়ে গেল তার। আপনার জন্য গতকালকে আমাকে ঠিক কতটা ঝামেলা পড়তে হয়েছে জানেন? তো চাকরি থেকে বের করে দিন আমাকে, তাহলেই তো লেটার ঝুঁকে যায়। মায়াত হালকা হাসলো। রাজবরী স্বরে বলে, সেই কথা আপনি আপনার মাথা থেকে ডিলিট করে ফেলেন। এত এত ক্ষতি করার পর আপনাকে ছেড়ে দিব আমি? ফাক ইউর মাইন্ড। হায়াত বিস্ফোরিত নয়নে তাকায় তার দিকে। মা সেসব পাত্তা না দিয়ে বলে, আপনার পানিশমেন্ট হচ্ছে আপনি আজকে অফিসে ওয়াশরুম পরিষ্কার করবেন। হাত কাট কাট গলায় বলল, পারবো না আমি। আপনার কথা আমি শুনবো কিসের জন্য? হ্যাঁ, কাজ করবো কেন আপনার জন্য? আপনি আমাকে বেতন দেন। আমার কথা না শুনলে যে আপনার জেল হয়ে যেতে পারে, সেটা কি আপনি জানেন? মায়ের অত্যন্ত শান্ত স্বরে বল। হাত কিছু বলে না, রাগে ফুঁসতে দেখে শুধু। মায়ের মজা পায় তো দেখে। দাঁড়িয়ে আছেন কেন? ফাইলটা নিয়ে বের হন এক্ষুনি। আবু যেন বেশিক্ষণ কেবিনে থাকলে ভূমি চলে আসবে। লিভ। হাতের চোখ টলটল করছে। সে নিচু হয়ে ফাইলটা উঠে বেরিয়ে যেতে নিল। যত সব অপদার্থ। হাতে অনেক খারাপ লাগলো আজ। আজ পর্যন্ত এইরকম ব্যবহার কেউ করেনি তার সাথে। সে নিজের ডেস্কে না গিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের আয়নায় নিজের লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে হাতে বুক ফেটে কান্না আসে। গরম কফি সেকা আর মায়েদের বিষাক্ত কথাগুলো যেন তীরের মতো বিচ্ছুর কলে যায়। নিজেকে সামলানোর আপনার চেষ্টা করে পানি ঝাপটা দিল মুখে। জ্বলছে খুব। সে ফোপাতে ফোপাতে শুধু একটা শব্দ বলল, আম্মু। পরপরে হায়াত তার ফোনটা নিয়ে একটা মেসেজ করলো, আমার খুব কষ্ট হচ্ছে অ্যাঞ্জেল, আমি আর পাচ্ছি না। আবার পাশ থেকে উত্তর এলো, অতীতের দিকে তাকাও। এই কষ্ট কি তার চেয়ে বেশি? রক্তের হিসাব নিবে না? হায়াত থমকালো। কিছু দৃশ্য মানুষ ফোটে বেশি উঠতে জ্বর শক্ত হয়ে গেল তার। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলালো সে। চৌধুরী পিলা। মায়ের বিরক্তি নিয়ে নিচে নেমে এলো। ব্ল্যাক ডেনিম আর হোয়াইট শার্ট পরেছে সে, তবে মেজাজটা খিটখিটে। তানা হুইল চেয়ারে বসে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। মায়েরকে দেখেই তানা চোখ উজ্জ্বল হয়ে উঠল। অরুণ চৌধুরী মুচকে আসলেন। বরুণ চৌধুরী বললেন, এসেছে শয়তান? মারিত মুচকে এসে বলল, শয়তানের বাপ বলেছে আর শয়তান আসবে না? বরুণ চৌধুরী মুখ ঘুরিয়ে নিলেন। তানহা বলল, আমি ভাবলাম তুমি বুঝি ঘুমাবে আর বের হবে না। মারিত তানহার হুইল চেয়ারের পিছনে গিয়ে হাত রাখলো। গলার স্বর কিছুটা নরম করে বলল, তোর হুকুম অমান্য করার সাহস কি আমার আছে পিচ্ছি? চল আজ থেকে পুরো শহর ঘুরিয়ে শপিং করাবো। তানহা খিলখিল করে হেসে উঠল। মারিত যখন তানহাকে নিয়ে গাড়ির দিকে যাচ্ছে, তখন অরুণ চৌধুরী সেদিকে তাকে দীর্ঘশ্বাস ফেললেন। মনে করে সেই পুরনো চিঠিটার কথা বারবার উঁকি দিচ্ছে। আমার ঘরে একটা মহিলা হালাদা জন্মাবে। মহিমা সে অভিশাপ কি তবে তাহার এই পঙ্গুত্বে রূপ নিয়ে ফেলেছে? অরুণ চৌধুরী আপন মনে বিড়বিড় করে বলেন, মহিমা তুমি কি আমায় ক্ষমা করবে না কোনোদিন? আবহাওয়াটা আজ কেমন যেন। এই সূর্য মেঘে আড়ালে মুখ লুকাচ্ছে, আবার সেখান থেকে উকি দিচ্ছে। হালকা হাওয়া বইছে আবার। এমন এক আবহাওয়ায় সাথে যদি প্রিয় মানুষটা থাকে, উফ, কথাই নেই তাহলে। মুনমুনও তাই আজ বেশ খুশি। সে তার স্বামীকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মুখে তার লাজুক হাসি।
তার হাত লোকটা এত শক্ত করে ধরে রেখেছে যেন ছাড়লে সে পালিয়ে যাবে। কিন্তু লোকটার ফেসটা খোলা দেখছে মুনমুন। খুব চেষ্টা করলো ভালো করে দেখার, দূর, দেখতে পাচ্ছে না সে। হঠাৎ লোকটা মুনমুনের কোমর পেঁচে তার কাছে টেনে আনলো। মুনমুন লজ্জা পেল, লাজুক স্বরে বলল, কি করছেন, ছাড়ুন। ব্যক্তিটা ছাড়লো না, বরং মুনমুনের দিকে ঝুঁকলো। তার উষ্ঠের দিকে এগুচ্ছে সে। মুনমুন চোখ বন্ধ করে ঠোঁট চোকা করে। অমন সময় জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে কর্কশ শব্দে তার ফোনখান বেজে উঠলো। মুনমুন লাফ দিয়ে ঘুম থেকে উঠলো। আশেপাশে তাকালো সে। ভয়ে বুক ধরপড় করছে তার। ধুর, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিল। আহ, কিন্তু এই রিংটোন কে দিল? পরক্ষণে মুনমুন তাতে দাঁত পিষে বলল, হায়াতের বাচ্চা। পরক্ষণে ফোনটা সামনে আনলো সে। রোহিত স্যার নামটা ফোনে জলজল করছে। মুনমুন একটা শুকনো ঢোক গেলে দেয়ালে ঘড়ির দিকে তাকালো। 12টা বাজে। এই যা, তার না 10টা বাজে অফিস থাকার কথা। মুনমুন ফোনটা রিসিভ করে কোনো মতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন? রোহিত একটু টেনে টেনে বলল কথাগুলো। রোহিত অফিসে আসে না এটা ঠিক, কিন্তু কাজে হেরফের সে করে না। টাইম মেনটেন করে চলাটা তার পছন্দ। মুনমুনের সাথে সে ভালোভাবে কথা বলেছে, তাকে একটু সুযোগ দিয়েছে, তাই বলে অফিসকে সে মামার বাড়ি বানিয়ে ফেলবে? রোহিত একটু কঠোর হলো যেন, কথা বলেন না কেন? মুনমুন মিনমিন করে বলল, সরি স্যার, আপনি 10 মিনিটের মধ্যে আমার সাথে অফিসে দেখা করবেন। আই ডোন্ট নো হাউ। রোহিত কথাটা বলে কল কেটে দিল। মুনমুন আটকে রাখা শ্বাসটা ছাড়লো যেন। কিন্তু 10 মিনিটের মধ্যে কিভাবে কি? অফিসে তো এমনিতেও কোনো কাজ নেই তার। এর চেয়ে বাসায় থাকাই তো ভালো। রাগ দেখানোর কি আছে, যত সব। মুনমুন উঠে ফ্রেশ হতে চলে গেল। হেলে তুলে তৈরি হলো সে। 10 মিনিটের মাথায় আগুন দিয়ে সে 1 ঘন্টা পর অফিসে গেল, অর্থাৎ এখন 1টা বাজে। মুনমুন গুনগুনিয়ে গান গাইতে গাইতে লিফটে উঠলো, উঠে সাথে চাপলো। এরপর রোহিতের কেবিনের দিকে যেতে লাগলো। মেয়ে কামিন স্যার। রোহিত খুব মনোযোগ সহকারে কি যেন করছে ল্যাপটপে। এ প্রথম রোহিতকে ল্যাপটপ কিছু করতে দেখলো সে। অবশ্য দেখছি একদিন। রোহিত গমগম স্বরে বলল, কামিন। মুনমুন ভেতরে প্রবেশ করলো। সে চেয়ারে বসে নিয়ে রোহিত বলল, বসতে বলেছি? মুনমুন আদৌ বসে আটকে গেল। খুক খুক করে কিছু উঠে দাঁড়ায়। সরি স্যার, কয়টা বাজে এখন? মুনমুন চুপ করে রইল। রোহিত হঠাৎ চেঁচিয়ে উঠলো, আমি কিছু জিজ্ঞেস করেছি, কয়টা বাজে? মুনমুন কেঁপে উঠলো খানিক, কাপা স্বরে বলে, এ 1টা। আপনার আসার কথা কয়টায়? 10টায়। লেট হওয়ার কারণ? মুনমুন নীরব রইল। রোহিত বলল, আনসার দিন। ঘুমোচ্ছিলাম। রোহিত চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। পরপর সে বলল, আপনার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট এনেছেন? মুনমুনের মস্তিষ্কে একটা ঠাডা পড়লো যেন। সে তো ভুলে গিয়েছিল। হ্যাঁ, রোহিত বলল, এনেছেন। মুনমুন নীরবতা যেন উত্তর দিয়ে দিল। রোহিত বলল, আগামীকাল নিয়ে আসবেন অবশ্যই। আজকের মতো আপনাকে মাফ করে দিলাম। আমি আজ থেকে অফিস জয়েন করেছি, একদম সিরিয়াস ভাবে। এই কোম্পানি কাউকে এমনি এমনি টাকা দেয় না, পরিশ্রমের বিনিময়ে দেয়। আপনার জন্য আমাকে জয়েন করতে হয়েছে, তাই এখন থেকে টাইম মেনটেন করবেন। তা না হলে আপনাকে লাথি মেরে বের করতে কোম্পানি দুবার ভাববে না, বুঝেছেন? মুনমুন মুখ ফুলিয়ে উপর নিচ মাথা চাকায়। লাথি মেরে বের করবে? তোকে আর তোর ভাইকে একদিন লাথি মেরে বের করবে সে। শুধু অনুমতিটা দিক একবার। ফালতু কোথাকার। ভাইয়া, আপনার এখানে আসলাম কেন? মারি সানগ্লাসটা পরে বলল, ভেতরটা কেমন অস্থির অস্থির লাগছে, তাই ভাবলাম মায়েদের পেছনে একটু আগুন লাগিয়ে আসে। তান্না ফিক করে হেসে ফেললো। মারিদ হুইলচেয়ারটা বের করে তানহাকে ধরে বসালো। এরপর সামনের দিকে অগ্রসর হলো। উপরে আসতে সবাই একে একে দাঁড়িয়ে পড়লো। মারিদ হাতের ইশারায় বসতে ইশারা দেয়। সে সোজা মায়েদের কেবিনের উদ্দেশ্যে যায়, যার পথে হঠাৎ একজনের সাথে জোরসে ধাক্কা খায় সে। হাত মুখ জ্বলছে বলে এনে 20 বার ফানি দিতে গেছে। আসার পথে চোখ মুছতে মুছতে আসছিল, যার ধরে মারিদকে খেয়াল করেনি। সাইড থেকে আসায় মারিদও খেয়াল করেনি। মারিদ মুখ কুচকে বলে, কোন চৌকিনের মারে? চোখ কি হাতে নিয়ে হাঁটেন? আপনি কি পাছায় নিয়ে হাঁটেন? আজ সাথে সাথে বললো কথাটা। তানহা ফিক করে হেসে ফেলেছে এটা শুনে। মারিদ বড় বড় চোখ করে তাকালো তার দিকে। প্রচুরা শীতল হয়ে গেল সাথে সাথে। হাত মাস্ক পরে রয়েছে, মুখ লালচে হয়ে গেছে বিধায়। মারিদের মনে হলো এই চোখ জোড়া তার চেনা, বড্ড চেনা। এদিকে ফিয়েশা রেয়ানা হায়াতকে হাত দিয়ে ইশারা করছে চুপ থাকতে। হায়াত ইশারায় কেন যে জিজ্ঞাসা করতে লাগলো। তখনই, ওই তো মাহিদ ভাইয়া। তানার কথায় মারিদের হুঁশ আসে। মাহিদ পকেটে হাত গুজে দাঁড়িয়ে। হায়াত মাহিদের দিকে তাকায়। মাহিদকে দেখে একটা গালি দিল সে। বেদা অলিভারকে দিতেও ভুললো না। সে মাহিদের পাশে দাঁড়িয়ে লেজ নাচছিল। তানহাকে দেখে সে দৌড়ে তার কাছে আসতে নিলে হায়াত ভয়ে মারিদের ডেনিমে আঁকড়ে ধরে। ওরে বাবা গো! মারিদ হক চকায়। আশ্চর্য, এই ভয়েসটা তার চেনা। মারিদ এই দৃশ্য দেখার জন্য মোটো তৈরি ছিল না। তার চেহারা সেটার প্রমাণ। আর এদিকে তানহা অলিভারকে আদর করছে, চুমু খাচ্ছে। অলিভার তানার সাথে লেপ্টে গেছে।
মায়ের হঠাৎ ধমকে উঠে, আপনাকে ঢং করার জন্য রাখা হয়নি মিস হায়াত, যান নিজের ডেস্কে যান। হায়াত মারিদের ডেনিম ছেড়ে দেয়। ফুসতে ফুসতে নিজের ডেস্কে যায় সে। মারিদ বিড়বিড় করে নামটা, হায়াত আমার কেবিনে আয়। মারিদ নিজের ভাইয়ের উদ্দেশ্যে বলল কথাটা। মারিদ শেষে ভাবনা বাদ দেয় আপাতত। কেবিনে প্রবেশ করে মাহিদের দিকে প্রশ্ন ছুড়ে দেয় মারিদ, মেয়েটা কি নতুন? তুই জেনে কি করবি? পাল্টা প্রশ্ন করে মাহিদ। মায়ের চেয়ারে বসতে বসতে বলল, আমার পছন্দ হয়েছে, বিয়ে করবো ওরে। মায় চুপ করে রইল। তানহা বলল, সে কি ভাইয়া তুমি? মারিদ ও সম্পূর্ণ করার আগে বলল, মাঝখানে কথা বলা আমার পছন্দ নয় পিচ্ছি। তুই অলিভারের সাথে খেল, এখানে কান্দিস না। থানা চুপ হয়ে গেল। মাহিদ মারিদের দিকে তাকে। মাহিদ বলল, নতুন জয়েন করেছে? মারিদ হাসলো, বলল, তাই তো বলি চাপায় তো জোর কেন? মাহিদ ল্যাপটপে মনোযোগ দিল। মারিদের ভালো লাগলো না তা। সে বলল, সারাদিন ল্যাপটপে এত কি গোতাস? বেচারাকে একটু শান্তি দে এবার। মাহিদ মুখ কুচকে বলল, কিসব ভাষা? গুইতায় নাও, তোর কাছে খারাপ ভাষা। তুই কি আসলে আমার জমজ? এরা বইনে বলে মনটাই বইন না। মায়ের চুপ করে বসে রইল। তখন, মে কামিন স্যার? মারি চোখ বুঝে ফেললো। আবার সেই স্বর। মাহিদ বলল, কামিন। হায়াত প্রবেশ করলো, হাতে একটা ট্রে, সেটাতে 3 কাপ কফি। মাহিদ তা দেখে বলল, লুনা কোথায়? আপনি এনেছেন কেন? লুনা ম্যামের পা ব্যথা, তাই আমাকে দিয়ে যেতে বললো। মাহিদ কিছু বললো না। মারিদ হায়াতের দিকে তাকালো। হায়াত ট্রেটা টেবিলে রেখে চলে যেতে নিলে মায়ের ডাকলো তাকে। হায়াত পেছন দিকে ঘুরলো। জি স্যার। ফাইলটা রেডি হয়েছে? জি স্যার। এখন দিব? তো কি 2 বছর পর দিবেন? সরি স্যার। হায়াত হঠাৎ কেমন যেন নম্র সভ্যের মতো কথা বলছে। মায়ের খেয়াল করলো ব্যাপারটা। হায়াত চলে গেল। মায়েদের বুকটা দুকপুক দুকপুক করছিল। এতক্ষণে যেন তা থামলো। তবে মস্তিষ্ক থামলো না। খিলিল করে কেউ হেসে বলছে, মারিদ ধরো আমাকে, হা হা হা। মারিদ। মায়েদ উঠে দাঁড়ালো হঠাৎ। মায়েদ কপাল কুঁচকায়। মারিদের কপালে ঘাম জমেছে। সে কোনো কিছু না বলে তানহাকে ফেলি বড় বড় পা ফেলে চলে গেল। ভাইয়া, আমাকে তো নিয়ে যাও। মারিদ শুনলো না কিছুই। মায়ের জিভ দিয়ে গাল ঠেলে ওর চলে যাওয়া দেখলো। কি হলো হঠাৎ? বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানার থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।